দেখে নেব খেলার সময় শিরোনাম। কাল থেকে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৬ ভেন্যুতে প্রথম দিনই মাঠে নামবে ১২ দল। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ায় তামিমকে ধন্যবাদ দিলেন তাওহিদ হৃদয়। টি-20 ভুলে টেস্টের প্রস্তুতি শুরু বাংলাদেশের। ম্যাচ সিনারিওতে ট্রেনিং মুশফিক জয়দের, বিশ্রামে লিটন তানজিদরা। ঢাকায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। নির্বাচনের তারিখ ঠিক করতে বিসিবির অ্যাডহক কমিটির পরিচালনা পর্ষদের মিটিং কাল। এজেন্ডায় আছে অনূর্ধ্ব ১৯ দলের কোচ নিয়োগ, আলোচনায় নারী দলের পারফরম্যান্স। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে। খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও রেড ডেভিল চমক। লিভারপুলকে ৩-২ গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ২ মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে মাইকেল ক্যারিক শিষ্যরা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনই মাঠে নামবে সব দল। শক্তিশালী স্কোয়াড নিয়ে এবারের আসরে শিরোপা জিততে মরিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে কাগজে কলমে নয়, মাঠের পারফরমেন্সে সেরা হতে চান সাদা কালোদের অধিনায়ক তাওহিদ হৃদয়। এছাড়া এবারের আসরে সুযোগ সুবিধা বাড়ানোয় বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়। আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। শিক্ষার শেষ নেই, সবাই তো শিখে, আপনারাও আমরাও সবাই প্রত্যেকটা দিন সবাই ট্রাই করে যে কিছু না কিছু শেখার জন্য। গত বছরের ডিপিএল-এর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আম্পায়ার শরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে তাওহিদ হৃদয়ের বাগবিতণ্ডা। যার শাস্তি পেয়েছেন হৃদয়, এমন ঘটনায় অনুতপ্ত তিনি নিজেও। এবারও মোহামেডানের হয়ে খেলবেন এই ক্রিকেটার, পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। লিস্টে মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি সাদা কালোদের। এবার সেই চ্যালেঞ্জ হৃদয়ের সামনে। কাগজে কলমে ফেভারিট মোহামেডান, তবে হৃদয় চান মাঠের পারফরমেন্স। দিন শেষে মাঠে যে টিমটা ভালো পারফর্ম করবে সেই টিমটাই তাদের পরে রেজাল্টটা যাবে। তো আশা করব যে আমাদের যে টিম আছে ওয়েল ব্যালেন্সড আছে টিমটা। অবশ্যই আমাদের টার্গেট থাকবে যে পার্টিকুলার ডেতে আমরা কতটুকু টিম হিসেবে ভালো করতে পারি। এই চ্যালেঞ্জটুকু নিতেই হবে। তো আশা করব যে সামনে যে অপরচুনিটিগুলো আসবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বা টিমের যতটুকু পারবো আমার দিক থেকে বেস্ট সার্ভটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নানা অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবার সুযোগ সুবিধা বেড়েছে অনেক। মাঠে থাকবে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। বিসিবির প্রতি কৃতজ্ঞ হৃদয়রা। অনেক প্লেয়ার আছে যাদের ওই টুর্নামেন্টটা খেলে ফ্যামিলি রান করে। তো আশা করছি যে তাদের জন্য সামনে ভালো সুযোগ করে দেবে বিসিবি থেকে ইনশাল্লাহ। আর এই টুর্নামেন্টটা অবশ্যই আমাদের জন্য অনেক জরুরি ছিল এবং যদি টুর্নামেন্ট না হয় সেক্ষেত্রে প্লেয়াররাও যেমন তাদের একটা অপরচুনিটি মিস হয় এবং ভালো ভালো প্লেয়ারও উঠে আসে না। ফার্স্ট ক্লাসে কিছু প্লেয়ার খেলে, তাদের স্যালারিটা বাড়ানো হয়েছে। তো এই দিকগুলো অবশ্যই খুব ভালো, পজিটিভ একটা সাইন। ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ। একটা সময় ডিপিএলও ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে, কিন্তু এখন জাতীয় দলের খেলাতেও প্রায় দেখা যায় ফাঁকা গ্যালারি। জানিয়ে আক্ষেপ হৃদয়ের, দায় দিলেন নিজেদেরই। আগে যে ক্রেজটা ছিল এখন হয়তো বা আমার কাছে মনে হয় ক্রেজটা, জানি না আমি রং হতে পারি, ক্রিকেটে একটু হলেও কমেছে। এখন কমার পিছনে হয়তো বা আমাদেরই আছে যে আমরা টিম হিসাবে ভালো করতে পারছি না, বাট আশা করব যে এটা আবার ঠিক হয়ে যাবে। আর এটা তো ট্রেডিশনাল একটা লিগ, ঢাকা লিগ সবসময় এক্সাইটমেন্ট থাকে এই টুর্নামেন্টে। আবাহনী, মোহামেডান বা আরও অনেক বড় বড় টিম আছে, এই টিমগুলোতে থেকে খেলতে পারাটাও আমি মনে করব ভাগ্যের ব্যাপার। ডিপিএল-এর প্রথম দিনই 6 মাঠে লড়বে 12 ক্লাব। মোহামেডানের প্রতিপক্ষ সিটি ক্লাব। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ কাল বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মিঠুন মমিনুলদের নবাগত ঢাকা লেপার্ডস। বৃষ্টির কারণে প্রস্তুতিতে ঘাটতি হলেও ম্যাচে কোনো প্রভাব পড়বে না বলে বিশ্বাস আকাশী নীলদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের। এদিকে বিকেএসপির 4 নম্বর মাঠে 2 ব্যাংকের লড়াইয়ে নজর থাকবে সমর্থকদের। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এই মৌসুমে আকবর আলীর অধিনায়কত্বে মাহমুদুল্লাহর অভিজ্ঞতার উপর বাজি প্রাইমের। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়।
ঢাকা আবাহনী লিমিটেড বাংলাদেশের ক্রিকেটে এক মহিরুহের নাম, কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে খুব একটা ভালো অবস্থানে নেই ক্লাবটি। গত মৌসুমে হাজারো ঝড়ঝাপটার মধ্যেও শিরোপা জিতে সবাইকে চমকে দিলেও এই মৌসুমে শক্তি হারিয়েছে আকাশী নীলরা। আগের মতো দাপট না থাকলেও আবাহনীর ঐতিহ্যগত প্রভাব আছে বরাবরের মতোই, আর এটাকে পুঁজি করে সামনে এগোতে চান অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রিমিয়ার লিগের শুরু থেকেই তাই চ্যাম্পিয়নশিপটাকেই প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন ক্যাপ্টেন। সবাই জানি যে আবাহনী সুনামধন্য একটা দল এবং শিরোপা জয়ের চেষ্টা করে সবসময়। সো সেই জায়গা থেকে যাদেরকে নেওয়া তাদের সবারই ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে। তো আমি মনে করি তারা তাদের সর্বোচ্চ পারফরমেন্সটা দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করবে। প্রতিপক্ষ ঢাকা লিওপার্ড নামে ভারে অনেকটাই পেছনে আবাহনীর। মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, শেখ পারভেজ জীবন, ইফতি, জাওয়াদ আবরারদের নিয়ে গড়া দলটা মাথা ব্যথার কারণ হতে পারে ধানমন্ডির জায়ান্টদের জন্য, যদিও সেটা নিয়ে না ভেবে নিজের দল নিয়েই সন্তোষ ঝরল সৈকতের কণ্ঠে। বর্তমান আবহাওয়ার কারণে সব দলই বাড়তি সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওয়েদার যদি এরকম বিহেভ করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে এনি ডে যে কোনো টিম যে কারোর জন্য ডেঞ্জারাস হতে পারে। পুরানোদের মধ্যে অনেকে চলে গেলেও নতুন রিক্রুট খারাপ নয় আকাশী নীলদের। সৌম্য, অঙ্কন, জাকের, সাব্বির সবাই ডিপিএল এর অভিজ্ঞতায় ঋদ্ধ। তবে বোলিং কিছুটা ভাবনার কারণ হতে পারে আকাশী নীলদের। ইকবাল ইমন, মারুফ মৃধা, বর্ষণ, রকিবুলদের মতো নতুনদের নিয়েই চ্যালেঞ্জ উতরাতে হবে সৈকতকে। যখন খেলাগুলো হইতে থাকে এবং টিভিতে খেলাটা হয় তখন আমার মনে হয় যে যারা আবাহনীর ফ্যান ফলোয়ার্স, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা যে যেখানেই থাকুক না কেন আমাদেরকে সাপোর্ট করে এবং আমাদের খেলাটা ফলো করে। আমি অবশ্যই চাইবো তারা যেন আমাদের টিমের জন্য দোয়া করে এবং আবাহনীকে সাপোর্ট করে এবং আবাহনীর আমরা যেন সবাই মিলে একটা ভালো রেজাল্ট আনতে পারি। দিনের আরেক ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের 4 নম্বর মাঠে মুখোমুখি হবে দুই ব্যাংক। প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর মতোই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় প্রাইমের ক্রিকেটাররা। বৃষ্টি বাধায় পড়তে হয়েছে তাদেরকেও। তবে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক কাগজে কলমে খুব একটা শক্তিশালী না হওয়ায় স্বস্তি আছে সেখানেও। টিম কম্বিনেশন নিয়েও সন্তুষ্ট প্রাইম। আকবর আলীর অধিনায়কত্ব আর মাহমুদুল্লাহর অভিজ্ঞতায় বাজি ধরেছে ব্যাংকপাড়ার দলটি। আকবরকে নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা বাংলাদেশ ক্রিকেটের সবাই জানি যে আকবর মানে অ্যাজ এ ক্যাপ্টেন ইজ ভেরি গুড, হি ইজ ডুইং ভেরি ওয়েল। সো আশা থাকবে যেন এই প্রিমিয়ার লিগেও সে তার যে স্কিলস আছে, ক্যাপ্টেনের যে স্কিলস আছে, এটা দিয়ে আমাদের টিমকে হেল্প করবে। আর আমাদের অবশ্যই প্লাস পয়েন্ট যে আমরা রিয়াদ ভাইয়ের মতো একজন এক্সপিরিয়েন্স প্রোকে আমরা পেয়েছি আমাদের টিমে। দলের ব্যাটিংয়ে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের তালমিল হবে বলে বিশ্বাস আবু হায়দার রনির। আর বোলিংয়ে তানজিম সাকিব, মেহেদীদের উপর রাখছেন পূর্ণ আস্থা। পেস ইউনিটও আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো আছে। আমাদের এনাম আছে, খুব ভালো বোলিং করতেছে, আমি আছি, তারপরে তানজিম সাকিব আছে, তো মেহেদী আছে। তো সবাই মিলে আমরা চেষ্টা করব আমাদের যে স্কিলস আছে এটা আমাদের টিমের জন্য যেন আমরা ভালো করতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে রিজার্ভ ডে থাকায় এবার কিছুটা নিশ্চিন্ত ক্লাবগুলো। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। যদিও অধিকাংশ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। কোচ সোহেল ইসলামের অধীনে এদিন অনুশীলন করেছেন 6 ক্রিকেটার। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুলরা। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সেশন শেষে পরে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেছেন তারা। ক্যাচিং অনুশীলনের পাশাপাশি মাঠে নিজেদের ক্ষিপ্রতা বাড়ানোর জন্য ট্রেনিং করেন ক্রিকেটাররা। আগের দিন ম্যাচ থাকায় এদিন বিশ্রামে ছিলেন টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। 4 তারিখও তাদেরকে বিশ্রামে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। 5 তারিখ থেকে পুরো দলকে অনুশীলনে পাবেন কোচ ফিল সিমন্স। পরে 2টি সেশনের পর আগামী 8 মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। এদিকে এর আগে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভোরে বাংলাদেশে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। পিএসএল ফাইনাল শেষে আসবেন বাকি সদস্যরাও। 8 মে থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হাসান আলী, সালমান আলী আগারা ঢাকায় এসেছেন। পিএসএল এর ফাইনাল থাকায় দলের সঙ্গে আসেননি বাবর আজম। বাংলাদেশি পেসার নাহিদ রানাও পেশোয়ার জালমির হয়ে ফাইনালে খেলতে আছেন পাকিস্তানে। জানা গেছে পিএসএল ফাইনাল শেষে বাবর এবং নাহিদ রানা একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ঢাকায় পা রেখে বিশ্রামে রয়েছে পাকিস্তান দল। আগামীকাল দুপুর 2টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। সরফরাজ আহমেদের কোচিংয়ে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেট খেলবে মেন ইন গ্রিন। পিএসএল এর মাঝেই সিরিজকে সামনে রেখে করাচিতে বিশেষ ক্যাম্পও করেছিল পাকিস্তান টেস্ট দলের সদস্যরা।
7 এপ্রিল দায়িত্ব নেয়ার পর তৃতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। এজেন্ডায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিসিবি নির্বাচন। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। এদিকে জুনের টি-20 বিশ্বকাপ সামনে রেখে নারী দলের প্রস্তুতি, পারফরমেন্স আর অনূর্ধ্ব 19 দলের নতুন কোচের বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে মিটিংয়ে। ক্রিকেট বোর্ডে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। গেল 7 এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে একদমই বসে নেই। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন, তবে স্বল্প সময়েই নিজেদের কাজের ছাপ রেখে যেতে চান তারা। বেশ কিছু উদ্যোগে নজর কেড়েছেন তামিম। ক্যাপ্টেন্স কার্ড, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো, প্রিমিয়ার লিগের জরুরি অ্যাম্বুলেন্স, দলগুলোর খাবার ব্যবস্থা, বল বয় সংস্কৃতি ফেরানো, তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য গ্যালারিতে ফ্যান লাগানো। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেই যাচ্ছেন সাবেক ওপেনার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তৃতীয় সভার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। কদিন আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির অগ্রগতির বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ খবরও নিয়েছে বোর্ড। বর্তমান অ্যাডহক কমিটির বেশ কয়েকজনের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে, যে কারণে সব মিলিয়ে বেশ হিসেব নিকেশ কষতে হচ্ছে তাদের। সভায় আলোচনা হবে পুরুষ ও নারী দল নিয়েও। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। দলের প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ মিশনে যাত্রা সহ সমস্ত পরিকল্পনা সাজাতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নিগার সুলতানা জ্যোতির দলের পারফরমেন্স নিয়ে যে উদ্বেগের জায়গা রয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেয়েরা। ফর্মে নেই অধিকাংশ ক্রিকেটার। আলোচনায় অনূর্ধ্ব 19 পুরুষ দলের হেড কোচও। গুঞ্জন ছিল হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে জানা গেছে নাভিদ নওয়াজের ওপর আরও একবার আস্থা রাখতে চাইছে বিসিবি। বিশ্ব আসরে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর সেটা 2020 সালে নাভিদ নওয়াজের অনূর্ধ্ব 19 দলের হাত ধরেই। এরপর জিতেছে এশিয়া কাপও। তাই শ্রীলঙ্কান কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর। ফুটবলের জন্য ভালো মানের কোচ নিয়োগে সদিচ্ছার কোনো অভাব নেই ফেডারেশনের। এজন্য বড় অঙ্কের অর্থ খরচে বাফুফে কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন কোচ বাছাই কমিটির সদস্য ইকবাল হোসেন। তবে অনেক হাই প্রোফাইল আবেদন আসলেও এখনও কারোর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি বলেও জানান তিনি। তালিকা আরও ছোট করে কোচদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ইকবাল হোসেন। ফুটবল ফেডারেশনে সিভির পাহাড়। হামজা জামালদের কোচ হতে আবেদন পড়েছে বহু হাই প্রোফাইলের। সেখান থেকে বাছাই করে একটি শর্টলিস্ট প্রস্তুত করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। তবে তালিকা ছোট হলেও অন্য আরেকটি দিক দিয়ে বেড়েছে সমস্যা। ভালো মানের কোচ নিয়োগ করতে হলে তার পেছনে খরচের অঙ্কটাও হবে বড়। একই সঙ্গে নিশ্চিত করতে হবে নানা সুযোগ সুবিধা। সব বিবেচনায় কতটুকু সক্ষমতা আছে ফুটবল ফেডারেশনের, এমন প্রশ্ন উঠলেও হামজাদের জন্য সেরা কোচ নিয়োগের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ বাফুফে। অবশ্যই ভালো কোচের জন্য প্রিপারেশন আছে। আপনি ভালো কোচ আনতে হলে তো ভালো পয়সা খরচ করতেই হবে, এক্স্যাক্টলি করতেই হবে। আর যেহেতু এটা এখনো আমরা ওই পর্যায়ে যাইনি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে 300 জনের মতো কোচ এখানে অ্যাপ্লাই করেছে, ওর থেকে শর্ট একটা লিস্ট করা। আমাদের কাছে শর্ট যাদের সিভি দেখে মনে হয়েছে যে এরা ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম আমরা 22 জনকে সিলেক্ট করেছি হেড কোচের জন্য। ফুটবল ফেডারেশনে আবেদন পড়া প্রায় 300 জনের তালিকা ছোট হয়ে এখন 22 জনে। প্রাথমিকভাবে গোলরক্ষক কোচ নির্বাচনের ক্ষেত্রেও কাঁচি চালিয়েছে 4 সদস্যের বিশেষ কমিটি, যদিও এখনও কারো সঙ্গেই যোগাযোগ হয়নি তাদের। ন্যাশনাল টিমস কমিটি তালিকা আরও ছোট করে দিলেই সরাসরি যোগাযোগ করবে বাফুফে। ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে সিটে যাবে, হয়তো সিটে যাবে, তো তখন হয়তো কোচের সাথে পারস্পরিক কথাটা হবে। আমরা কিন্তু কোনো কোচের সাথে সরাসরি এখনো কথা বলিনি। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ওই দেশে ছিল, ওই দেশে কিরকম করছে। এটা বলতে দ্বিধা নেই, হামজা সমিতির জন্যই লাল সবুজে এসে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অনেক হাই প্রোফাইল। তাই চূড়ান্ত বাছাইয়ের আগে হামজা জামাল সহ সিলেক্টিভ কয়েকজনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বাফুফে। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্টেজ আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস দিব যে কার কি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ফুটবল ফেডারেশন চাইলে কোচ নিয়োগের ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে বিষয়টি অফিসিয়ালি জানালে কাজ করা সহজ হবে বলে মন্তব্য করেছেন আমিনুল হক। এছাড়াও কক্সবাজারের সেন্টার অফ এক্সিলেন্স নির্মাণে জমি বরাদ্দের যে জটিলতা সেটা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। বদলে গেছে দেশের ফুটবল প্রেক্ষাপট। হামজা সমিত জায়ানরা আসার পর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লাল সবুজদের। এটা ধরে রাখতে যেমন সচেষ্ট বাফুফে, একই সঙ্গে সরকারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দাঁড়িয়েছে ফুটবলের পাশে। দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে অ্যাথলিটদের জন্য নিশ্চিত করা হয়েছে ক্রীড়া কার্ড। তৃণমূলে প্রতিভা অন্বেষণে চালু হয়েছে নতুন কুড়ি। এবার শুধু ফুটবলের পাশে দাঁড়াতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফে চাইলে কোচ নিয়োগের ক্ষেত্রে বাড়িয়ে দিতে চান সহযোগিতার হাত। কোচের যে বিষয়টা এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে ফুটবল ফেডারেশন আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি, আমি বিষয়টার সম্পর্কে ওয়াকিবহাল না। সো যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্সওয়াইজেড যে কোনো স্পোর্টস হোক, সেই ক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। দেশের ফুটবলের জন্য গেম চেঞ্জার হতে পারে কক্সবাজারের সেন্টার অফ এক্সেলেন্স। এজন্য পুরো বরাদ্দ ফিফার পক্ষ থেকে নিশ্চিত করা হলেও জমি নিয়ে কাটেনি জটিলতা। নির্ধারিত জায়গা পেতে বাফুফেকে গুনতে হবে প্রায় 8 কোটি টাকা, কিন্তু ফান্ডে নেই এই অর্থ। ফেডারেশন তাকিয়ে সরকারের দিকে, জানিয়ে আসার কথা শুনিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজার একটি তৈরি করার কথা আমাদের ফুটবল ফেডারেশনের যে ফিফার অর্থায়নের মাধ্যমে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্য একটা বিষয় আমাদেরকে অবগত করেছে, বাট আমি আমার সচিবকে বলেছি যে এটা অফিসিয়ালি একটা চিঠি দিলে দেন এটা আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে সেটা কিভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতাটুকু করতে পারি সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এটাকে সমাধান করব। এদিকে স্পোর্টস ডিপ্লোমেসি ত্বরান্বিত করতে একটি আলাদা উইং খোলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভা আদান প্রদানের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গন সুফল পাবে বলে প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে হকির খবর। এশিয়ান গেমস বাছাইয়ে নারী দলের সাফল্যে কোটি টাকার স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ান গেমস বাছাইয়ে টুর্নামেন্টে রানার্স আপ হয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমস হকিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী দল। এরপর থেকেই হকিকে নিয়ে আগ্রহ বেড়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 18 এশিয়া কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ও পুরুষ দল। আর এই টুর্নামেন্টের জন্য ফেডারেশনকে 1 কোটি টাকা দেবে ইপিলিয়ন গ্রুপ। সব ঠিকঠাক থাকলেও আগামী 26 মে জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। দেশের বাইরের ফুটবল, ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। 2 মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়েছে রেড ডেভিলরা। এ নিয়ে টানা 3 ম্যাচ অপরাজিত মাইকেল ক্যারিকের ম্যান ইউনাইটেড। অন্যদিকে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার আশা এখনও টিকে রয়েছে লিভারপুলের। থিয়েটার অফ ড্রিমে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য হিসেবটা ছিল একেবারেই সহজ। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারালেই 2 মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে রেড ডেভিলস। প্রতিপক্ষটা যখন লিভারপুল, হিসেব নিকেশটা যে সহজ হবে না তা জানা ছিল রেড ডেভিল সমর্থকদের। তবে ওল্ড ট্রাফোর্ডে সব হিসেব নিকেশের ফলাফল নিজেদের পক্ষেই টানলেন ইউনাইটেডের ঘরের ছেলে কবি মেইনু। তার গোলেই লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাইকেল ক্যারিকের ম্যান ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার রেসে ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল লিভারপুলের কাছেও। তবে প্রতিপক্ষের মাঠে হারায় অপেক্ষা বাড়ল অলরেডদের। নিজেদের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ম্যান ইউনাইটেড গোল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের 6 মিনিটে ম্যাথিয়াস কুনিয়ার শটে ম্যাক অ্যালিস্টারের গায়ে লেগে জাল খুঁজে নেয় বল। 1 গোলে এগিয়ে থাকলেও ইউনাইটেডকে চাপে রাখে লিভারপুল। সেই চাপ সামলে 8 মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় ইউনাইটেড। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হেড লিভারপুল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বেঞ্জামিন সেস্কোর গায়ে লেগে আবারও লিডে যায় রেড ডেভিল। 2 গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করার চেষ্টা করে লিভারপুল। তবে প্রথমার্ধে ম্যান ইউনাইটেডের ডিফেন্স ভাঙতে পারেনি গ্যাকপো সবুজলাইরা। 2 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্নে স্লটের দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোড়। 9 মিনিটের ব্যবধানে ম্যাচে ফিরে লিভারপুল। 47 মিনিটে আমাদ দিয়ালোর ভুলে বল পেয়ে যান হাঙ্গেরিয়ান ফুটবলার ডোমিনিক সোবোজলাই। সেখান থেকে বল জালে জড়ান লিভারপুল ফরওয়ার্ড। এর কিছুক্ষণ পর মারাত্মক ভুল করেন ইউনাইটেডের গোলরক্ষক লামেন্স। তার ভুল পাসে বল পেয়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। তার পাস থেকেই ম্যাচের সমতায় ফেরান কোডি গ্যাকপো। এরপর বেশ কিছুক্ষণ ইউনাইটেডকে চাপে রাখে লিভারপুলের ফুটবলাররা। 77 মিনিটে ইউনাইটেডের ত্রাতা হয়ে আসে ক্লাবটির একাডেমির ফুটবলার কবি মেইনু। 21 বছর বয়সী এই ফুটবলারের দুর্দান্ত গোলে আবারও ম্যাচের চালকের আসনে বসে ম্যান ইউনাইটেড। শেষ পর্যন্ত তার গোলেই 3-2 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল ক্যারিকের শিষ্যরা। রুবেন অ্যামোরিমের অধীনে যে দলটা জয় পাওয়াই ভুলে গিয়েছিল, দায়িত্ব নিয়ে তাদের অপ্রতিরোধ্য বানিয়ে ফেললেন মাইকেল ক্যারিক। শেষ 3 ম্যাচে জয় তুলে নিয়েছে রেড ডেভিলস। ইউনাইটেডের ডাগ আউটে 14 ম্যাচে দাঁড়িয়ে 10 জয় তুলে নিয়েছেন ক্যারিক। লিভারপুলের বিপক্ষে জয়ে 35 ম্যাচ শেষে 64 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে ম্যান ইউনাইটেড। হেরেও টেবিলের 4-এ লিভারপুল। 35 ম্যাচে অলরেডদের পয়েন্ট 58। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবলের আরও খবর। লা লিগায় কিছুক্ষণ পর মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ স্পানিওল। এই ম্যাচ রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর আরও একটা শিরোপাহীন মৌসুম কাটানোর শঙ্কায় পড়ে যায় রিয়াল মাদ্রিদ সমর্থকরা। জিরোনা ও রিয়াল বেতিসের বিপক্ষে পয়েন্ট হারানোর পর যা মোটামুটি নিশ্চিতই হয়ে যায়। শিরোপা না জিতলেও মৌসুমের শেষ ম্যাচগুলো জয় দিয়ে শেষ করতে চায় আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এরই মধ্যে ইনজুরির কারণে রিয়ালের স্কোয়াড থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে, আর্দা গুলার, দানি কারভারহাল সহ বেশ কয়েকজন তারকা ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, ব্রাহিম দিয়াজ, জুড বেলিংহ্যামরা থাকবেন এ ম্যাচের শুরুর একাদশেই। মৌসুম শেষ হওয়ার 4 ম্যাচ আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে শিরোপা জিততে দিতে চায় না মাদ্রিদ। স্পানিওলের বিপক্ষে তাই যে কোনো মূল্যে জয় তুলে নিতে চাইবে লস ব্ল্যাঙ্কোস শিবির। পরিসংখ্যানও কথা বলছে রিয়ালের পক্ষেই। স্পানিওলের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টিতেই জিতেছে মাদ্রিদ। এদিকে লা লিগায় জিতেই চলেছে বার্সেলোনা। ওসাসুনাকে তারা হারিয়েছে 2-1 গোলের ব্যবধানে। আর ইপিএলে জয় পেয়েছে আর্সেনাল। ফুলহ্যামের বিপক্ষে গানারদের জয় 3-0 ব্যবধানে। রিয়াল মাদ্রিদ একের পর এক সহজ ম্যাচ হারায় লা লিগা শিরোপার পথটা মসৃণ হয় বার্সেলোনার জন্য। 29তম ট্রফিটা এখন বার্সার হাতের নাগালে বলতেই হবে। প্রতিপক্ষের মাঠে অবশ্য বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। 80 মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে বার্সা। 81 মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেভানডস্কি। ফেরান তোরেসের পাস থেকে স্কোর করেন এই সুইডিশ। 1-0 গোলের লিড নেয় বার্সেলোনা। 86 মিনিটে স্পটলাইটে ফেরান তোরেস নিজেই দারুণ এক গোল করেন এই স্প্যানিশ। 2 মিনিট বাদে রাউল গার্সিয়া ওসাসুনার হয়ে এক গোল শোধ করলে রোমাঞ্চ বাড়ে ম্যাচে। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর গোল না পেলে 2-1 জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালোনিয়ানরা। লা লিগায় এখন বার্সেলোনার পয়েন্ট 34 ম্যাচে 88। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ 74। দুই দলের পয়েন্ট ব্যবধান 14। আজ রিয়াল মাদ্রিদ স্পানিওলের বিপক্ষে জয় পেলে পয়েন্ট ব্যবধান হবে 11। সেক্ষেত্রে লা লিগার শিরোপা মীমাংসা হতে পারে 11ই মে নু ক্যাম্পে এল ক্লাসিকোয়। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য দেখায় আর্সেনাল। গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। 9 মিনিটেই গানাররা এগিয়ে যায় ভিক্টর ইউকেরেসের গোলে। প্রথম গোলে সহায়তা করার পর ম্যাচের 40 মিনিটে স্কোর শিটে নাম তোলেন বুকায়ো সাকা। এবার ইউকেরেসের বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ইংলিশ ফরওয়ার্ড। প্রথমার্ধের যোগ করার সময়ে 4র্থ মিনিটে তৃতীয় গোল পায় আর্সেনাল। দারুণ হেডে জোড়া গোল পূর্ণ করেন ইউকেরেস। 64 মিনিটে ইউকেরেসকে উঠিয়ে নেন আর্তেতা। চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি আর্সেনাল। 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতা বাহিনী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। মেজর লিগ সকারের খবর। 3 গোলে এগিয়ে থেকেও হারল লিওনেল মেসির ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে 4-3 গোলে হেরেছে দ্য হেরন্স। দলের হয়ে গোলের দেখা পেয়েছেন এলএম10। তবে মার্টিন ওজেডার হ্যাট্রিকে হার নিয়ে মাঠ ছেড়েছে গিলেরমো হয়োসের দল। আর এই হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ হারালো মেসি সুয়ারেজরা।
নো স্টেডিয়াম কি তবে অপয়া হয়ে এলো ইন্টার মায়ামির জন্য? নতুন এই স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে নেমেও কেন জয়ে বঞ্চিত হতে হবে, তাও আবার ৩-০ গোলে এগিয়ে থাকার পর? তলানির দল অরল্যান্ডো সিটির কাছে অবিশ্বাস্যভাবেই হেরেছে লিওনেল মেসির মায়ামি। অথচ ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখানো শুরু করে স্বাগতিকরা। ৬৪% পজিশন, পাশাপাশি ২৬টি শট নিয়ে 10টি লক্ষ্যে রাখতে পেরেছেন মেসি সুয়ারেজরা। বিপরীতে ১৩ শটের মধ্যে 9টি লক্ষ্যে রাখতে পারে অরল্যান্ডো। টানা 4 গোল করে সব এলোমেলো করে দিয়েছে। এমনকি জয় নির্ধারণী সবশেষ গোলটি হয় ইনজুরি সময়ের ৩য় মিনিটে। ম্যাচের ৪র্থ মিনিটে লিড নেয় মায়ামি। ফ্রি রোলে মেসির হয়ে বল পান তেলেস্কো সেগোভিয়া। তার কোনাকুনি ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান ইয়ান ফ্রে। ২৫ মিনিটে আবারও অ্যাসিস্ট আর্জেন্টাইন মহাতারকার। দারুণ বোঝাপড়ায় মেসির পাস থেকে গোল মুখে টোকা দেওয়ার কাজটা করেন সেগোভিয়া। ২-০ গোলের লিড নেয় ইন্টার মায়ামি। মিনিট ৮ পর সরাসরি স্কোর শিটে নাম তোলেন মেসি, যেখানে তার চিরাচরিত ক্লাসিকই দেখা মিলল। বক্সের মাথায় দ্রুতই বল নিয়ন্ত্রণে নিয়ে হালকা জোর দিয়ে বাঁকানো শট নেন এলেমটেন। ৩৩ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। মেসি কেবল একটি গোলই করেননি, অ্যাসিস্ট করেছেন বাকি 2 গোলেও। সব মিলিয়ে তার জন্য ম্যাচটা যেভাবে শেষ হতে পারত হয়েছে উল্টো। এখান থেকে ম্যাচ হারতে হবে তা হয়তো কল্পনাও করেননি মায়ামি বস গিলেরমো হোয়োস। পরের 2টি গোলও তিনি করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৮ মিনিটে দ্বিতীয় এবং 10 মিনিট পর অরল্যান্ডো পেনাল্টি পেলে নাটকীয়ভাবে স্পট কিকে গোল করে সমতা টানেন মায়ামির সঙ্গে। তখনও সম্ভাবনা ছিল অন্তত হার নয়, পয়েন্ট ভাগাভাগি করেও মাঠ ছাড়তে পারবে ইন্টার মায়ামি। স্বাগতিকদের দুর্বল রক্ষণকে বোকা বানিয়ে যোগ করার সময়ে টাইরিস স্পাইসার দ্য হিরনদের কফিনে শেষ প্যারেক ঠুকেন। ঘরের মাঠে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ মাঠের পারফরমেন্সে স্মরণীয় করে রাখতে চায় ঘানা ফুটবল দল। বিশ্বকাপের জন্য দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে এগিয়ে এসেছেন দেশটির ব্যবসায়ী, কর্পোরেট প্রতিষ্ঠান, বিনোদন জগতের তারকারা। এরই মধ্যে ফুটবল দলের জন্য বেসরকারিভাবে 12 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করা হয়েছে, যেখানে ইব্রাহিম মাহামা নামের একজন ব্যবসায়ী একাই দিয়েছেন $2 মিলিয়ন। বিশ্বকাপের আগে আরও $3 মিলিয়ন মার্কিন ডলার অনুদানের আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে $30 মিলিয়ন তহবিল করতে চায় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। 2022 কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্ব আসরের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। তবে এর অনেক আগেই সেই ইতিহাস গড়ার দ্বার প্রান্তে ছিল ঘানা ফুটবল দল। 2010 আসরে সেরা 8-এ যাওয়া দলটার স্বপ্নভঙ্গ হয় উরুগুয়ের কাছে। একসময় আফ্রিকার ফুটবলে দাপট ছিল ঘানার, তবে 4 বারের আফ্রিকান নেশনস কাপ জয়ীদের সুদিন আর নেই। 2025-এর আফ্রিকান নেশনস কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় দলটি। তবে এবার ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করার পর ফুটবল দল নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে ঘানার সাধারণ মানুষ। ফিফা বিশ্বকাপে কঠিন গ্রুপে ঘানা, এল গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যের প্রত্যাশা দলটার। হারানো গৌরব পুনরুদ্ধারে গেল মাসে স্বদেশি অটো আদোকে সরিয়ে বিশ্বকাপের জন্য কোচের দায়িত্ব দেয়া হয় অভিজ্ঞ কার্লোস কুইরোসকে। ঘানার ফুটবলের ভবিষ্যৎ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য তহবিল গঠন করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে এগিয়ে এসেছেন দেশটির বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও তারকারা। দেশটির ধনকুবের ইব্রাহিম মাহামা $5 মিলিয়ন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার প্রথম কিস্তি হিসেবে $2 মিলিয়ন পেয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। ইব্রাহিম মাহামার এই অবদান এখন পর্যন্ত এককভাবে বৃহত্তম। মোট অনুদানের লক্ষ্যমাত্রা $30 মিলিয়ন। এর পাশাপাশি গোল্ডফিল্ডস ঘানা, কেজিএল গ্রুপ, সেরিন ইন্স্যুরেন্স এবং 7টা ওয়ালের মতো বিনোদন জগতের তারকারাও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সব মিলিয়ে তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে $12 মিলিয়ন বেশি। ইব্রাহিম মাহামার প্রতিশ্রুত বাকি $3 মিলিয়ন দ্রুতই জমা হবে তহবিলে। বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেয়ার আগে দলের প্রয়োজন বিশ্বমানের প্রস্তুতি। সংগৃহীত এই অর্থ ব্যবহার করা হবে প্রশিক্ষণ ক্যাম্প, ভ্রমণ ও লজিস্টিক্স ব্যবস্থাপনা, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় কল্যাণ সহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে।
আসন্ন বিশ্বকাপে ঘানার পথটা বেশ চ্যালেঞ্জিং, তাই আগেভাগেই প্রস্তুতি সেরে নিতে চাইছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্লেষকদের মতে সময় মতো এই অর্থের সংস্থান হলে খেলোয়াড়দের মনোবল যেমন বাড়বে, তেমনি মাঠের পারফরমেন্সও পড়বে ইতিবাচক প্রভাব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সোমবার থেকে শুরু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 6 ভেন্যুতে প্রথম দিনই মাঠে নামবে 12 দল। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোয় তামিমকে ধন্যবাদ দিলেন তাওহিদ হৃদয়। কোচ নিয়োগে কোনো তাড়াহুড়া করতে চায় না বাফুফে, খরচের বিষয়েও উদার ফেডারেশন, জানিয়েছেন ইকবাল হোসেন। বাফুফে চাইলে সাহায্য করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও রেড ডেভিল চমক। লিভারপুলকে 3-2 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। 2 মৌসুম পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে মাইকেল ক্যারিক শিষ্যরা। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।